অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় বিএনপির, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আমরা দেশ চালাবো। সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। দলের বিরুদ্ধে ব্যবস্থার বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দাবি আদায়ের আন্দোলন মানেই যেন সড়ক অবরোধ, যানজটে নাজেহাল নগরবাসী। মানুষকে জিম্মি না করার পরামর্শ সরকারের, বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। দ্বিগুণ ছোলা আনার পরও কমছে না দাম, ভোগ্যপণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এক উপদেষ্টা বলেন, তারাও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায়, তবে এ সিদ্ধান্ত নেবে জনগণ। আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। শুধু নাফিস নন, অনেক শহীদদের দাফনেও দেয়া হয় বাধা। তারপর বাসায় নেওয়ার দেরিতে লাশ লুকিয়ে রাখতে হয়েছে পুলিশের জন্য। বেনার নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও সরকারের প্রতিনিধিরা। এ সময় জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবির পাশাপাশি ফেসিবাদকে সমর্থনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বিচার চান আলোচকরা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন, তাদের কি বিচার হওয়া উচিত নয়? যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে দলটি নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রতিটি শহীদের পরিবারের একটা দাবি যে আমরা সেই বিচার চাই, এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ লিডারশিপের কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, সেটা ওনারা পরবর্তীতে পর্যালোচনা করবেন। যাদের হাতে শহীদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদের বিচার হবে, যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই, তার সাথে তাকে আগে ফার্স্টে বিচার করতে হবে। এ সময় গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ ও ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দীর্ঘদিন ধরে মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের সুপারিশ করার সুযোগ রাখার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে ২ সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। ৫ই আগস্টের পর প্রায় দিনই দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন আন্দোলনকারীরা। ৩ মাস পূর্ণ হতে না হতেই এমন নানান ইস্যুতে চাপের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব। রাস্তা অবরোধ করে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই কথা তো বলিনি এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোডম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান। দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখনই মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে
ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গ্রুপ আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুবিধা নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এ নিয়ে ভারতের পার্লামেন্টেও আলোচনা হয়। मोदी जी की पहली ट्रिप होती है बांग्लादेश में, वहां पे बांग्लादेश को इलेक्ट्रिसिटी बेचने का। দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে মঙ্গলবার, যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থ বিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছেন কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে টাকা নেই তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকির দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার সাথে চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে হবে, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং, কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। এটা যদি এনবিআর মওকুফ না করে এটা আমাদেরকে যদি পে করতে হয়, আলটিমেটলি এই টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে সাবসিডি আকারে দিতে হবে। আমরা যেহেতু ক্রস বর্ডার ইলেকট্রিসিটি আমাদের আছে এবং সেটা এখানে এক্সাম্পশন আছে, এটা তার আওতায় আসবে আলটিমেটলি, এটাই ছিল তাদের পারসেপশন। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থ বিরোধী সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে, এখানে লুকোচুরি হয়েছে,
কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগ করা বিচারপতিরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে এই 3 জন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করবে সরকার। যাচাই বাছাই চলাকালীন সব ধরনের আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাসী কিংবা কেউ এখানে সংযুক্ত নেই। আমরা বারবার একটা জিনিস উল্লেখ করেছি, সাধারণ শিক্ষার্থীদের এটি আন্দোলন। এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিন আইন উপদেষ্টা বলেছেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা অযৌক্তিক, মানুষকে জিম্মি করে আন্দোলন না করার আহ্বান তার। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করেন। বৈঠকে ইতিবাচক সাড়া মেলায় রাতে সংবাদ সম্মেলন করে যাচাই বাছাই চলাকালীন আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। এ সময় ট্রেনে ঢিল ছুঁড়ে নারী শিশু আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন, আমরা সেটার জন্য প্রস্তুত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতি সপ্তাহেই কোনো না কোনো দাবিতে রাজপথে আন্দোলনে নামছে কোনো না কোনো গোষ্ঠী। এতে করে বিভিন্ন সড়কে গতি প্রতিনিয়ত কমছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। গণদাবি চাইতে গিয়ে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সে বিষয়ে সরকারের অনুরোধেও মিলছে না সুফল। শহরের যে কোনো প্রান্তে বিভিন্ন কর্মসূচি চললে তার প্রভাব স্বাভাবিকভাবেই পুরো শহরের উপর পড়ে। স্থবির হয়ে যায় যান চলাচল, যানজটে নাবিশ্বাস ওঠে নগরবাসীর। পড়ার সময় আর এই আন্দোলন, কার্মিসের আন্দোলন, মনে করেন আমরা শ্রমিকরা আমাকে অনেক সমস্যা হয়ে দিতেছে। মেইন রুটের দিকে ওনারা বন্ধ করে ওইদিকে সব জ্যাম বাড়াইছে। আগে তো এই রুটটা এত জ্যাম অফিস টাইম বাদে ছিল না। একটা টিপ মারতে মারতে প্রায় 12 ঘন্টা লেগে যায়, এত পরিমাণ জ্যাম ঠেলতেছে শুধু একমাত্র রাস্তা বন্ধ করার কারণেই। ওভারে টিপ মারি, অ্যাপসে টিপ মারি, তেমন কিছু করতে পারতেছি না জ্যামের কারণে। ওরা আন্দোলন করবে, রেল লাইন আটকানোর কি দরকার? তারপরে যে রাস্তাঘাটে আন্দোলন, এটা ঠিক না। একজনকে মেরে আন্দোলন করি তাহলে ওই মারার এখতিয়ার তো আমার নাই। রোজ রোজ যে একটা মিছিল হয় রাস্তাঘাটে, এটা বন্ধ করতে হবে। গভর্নমেন্ট আরো স্ট্রিক্টলি ভূমিকা নেওয়া উচিত, স্ট্রিক্ট ভূমিকা। অপরিকল্পিত এই মেগাসিটিতে সড়ক অবরোধ করে আন্দোলন যেন মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ জিম্মি দশায় পড়ে, এমন আন্দোলনে বিরত থাকার পরামর্শ আইন উপদেষ্টার। যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এমন অবস্থায় নগরবাসীকে স্বস্তি দিতে বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞের। পৃথিবীর কোনো দেশে কিন্তু দাবি আদায়ের এটা মাধ্যম না, তাদের প্রসেস রয়েছে। মানববন্ধন করে তারা, হয়তো বা আমি ফুটপাথ বরাবর দাঁড়াতে পারি, লিফলেট দেওয়া বা কর্তৃপক্ষকে জানানো, ধাপে ধাপে করা হয়। বাট আমাদের কোনো গুড এক্সাম্পল নাই। আমাদের ভালো এক্সাম্পল তৈরি করে দাবি আদায়ের জন্য যদি আমরা একটা সিস্টেম করতে পারি, সেটার দিকে নজর দেওয়াটা। গণদাবি মেটানোর পাশাপাশি নগরের যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনোভাবেই যাতে আমরা রাস্তাটা বন্ধ না করি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেওয়ায় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে।
চলতি অর্থবছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকত, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75,55,00,000 টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4,419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2,681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধে জামায়াতের সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি। লন্ডনে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মুক্তিযুদ্ধের সময় দেশের সবাই পাকিস্তানকে সমর্থন করলেও নাম এসেছে শুধু জামায়াতের বলেও দাবি করেন তিনি। জামায়াত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে 114 জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটিতে এখনও বন্দী আছেন অর্ধশতাধিক বাংলাদেশি। ধীর গতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তি মিলছে না বলে অভিযোগ প্রবাসীদের। প্রায় শতাধিক সেখানে আটক আছেন। আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য একটু স্মারকলিপিও দিয়েছি। তো আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি বাকি যারা আছে তাদেরকে যেন অতি সত্বর মুক্তির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে খালেদ সাইফুল্লাহ নামে আটক এক প্রবাসীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্ত করতে উদ্যোগী হয় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গত 28শে অক্টোবর খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যবস্থা করতে একটি চিঠি পাঠানো হয়েছে। আমিরাতের জেলে আটক প্রবাসীদের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন পরিবারগুলোর। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা আসলে জানি না কোথায় আছে বা কি অবস্থায় আছে। তো খুব সম্প্রতি আমার হাজব্যান্ড ভিতর থেকে একটা চিঠি আমাদেরকে দিচ্ছে, সেখানে সে উল্লেখ করছে সে এখন আবুধাবি জেলে আছে। তো এর বেশি কিছু আমরা কিছুই বলতে পারতেছি না। সরকারের কাছে আকুল আবেদন আমার হাজব্যান্ডকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরে দিতে সহযোগিতা করে। প্রত্যেকটা দেশের তো নির্দিষ্ট আইন কানুন আছে, সেগুলো মেনে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে কাজ করতে হয়। আমরা সেই আইন কানুনগুলো মেনে আমরা আমাদের যে প্রচেষ্টা, কূটনৈতিক যে প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। বিষয়টি খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। খতিয়ে দেখা হচ্ছে, যদি সেরকম কোনো অবস্থা থাকে সেটা নিয়ে আপডেট আসবে।
ধারণা করা হচ্ছে আমিরাতের জেলে এখনও আটক আছেন 70 জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদের হাতে আসা তালিকায় তাদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংহতি জানানো অর্ধ শতাধিক বাংলাদেশি আটক রয়েছে দেশটির জেলে। এ বিষয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতা ধীরগতি হওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। তারা কেউই জানে না কখন তাদের মুক্তি মিলবে কিংবা কখন তারা দেশে ফিরে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। আজ 3 দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জীবনের স্বর্ণালী সময় কেটেছে যেখানে সেই মোহামেডান ক্লাব প্রাঙ্গণে নিথর দেহে পেলেন গার্ড অব অনার। রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। বার্ধক্যজনিত নানা জটিলতায় সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকারিয়া পিন্টু। দেশের ফুটবলের এই রত্নকে বিদায় জানাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। খেলার প্রতি যে তার ভালোবাসা, এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে। আলোচনার মাধ্যমে উঠে আসবে ওনার স্মরণে এই চত্বরে বা মোহামেডান ক্লাবে ওনার জন্য আমরা কি রাখতে পারি পার্মানেন্টলি। ক্লাবের পর বেলা 11টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। জাকারিয়া পিন্টুর স্মরণে বিশেষ পরিকল্পনার কথা জানান ফেডারেশন সভাপতিও। আর বাবার প্রাপ্য সম্মানের প্রত্যাশা জাকারিয়া পিন্টুর ছেলের। ওনার ব্যাপারে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যাপারে, তাদের ব্যাপারে কি করা যায় বা কি করণীয়, সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি এবং সরকারের সাথে বসে আমরা কিছু আইডিয়াস ফর্ম করব। স্বাধীন বাংলা ফুটবল দলটাকে যাতে স্বীকৃতি দেওয়া হয়, এছাড়া আব্বার তেমন কিছু ছিল না। বাফুফের পর প্রেস ক্লাবেও পিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের। ভোটাধিকার হরণ প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।